তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের ডিএসসিসি 10 পেপার থেকে আজকে গুরুত্বপূর্ণ দুটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারত শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। আর প্রশ্নের উত্তর কিভাবে তোমরা লিখবে সেটাও বুঝতে পারবে যে অনার্সের উত্তর কিভাবে লিখতে হয়। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, সেখানে কি লিখবে দেখো, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বহুমাত্রিক। ভৌগোলিক নৈকট্য, ঐতিহাসিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক আদান প্রদানের ভিত্তির ওপর এই সম্পর্কের বুনিয়াদ গঠিত হলেও স্বাধীনতার পরবর্তী সময়কাল থেকে বর্তমান পর্যন্ত এই সম্পর্ক সর্বদা সরলরেখায় চলেনি। ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং শ্রীলঙ্কার কৌশলগত অবস্থান এই সম্পর্কের বিবর্তনের প্রধান ভূমিকা পালন করেছে। সম্রাট অশোকের সময় থেকে ধর্ম ও সংস্কৃতির যে মেলবন্ধন ঘটেছিল, আধুনিক যুগে তা রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার নিরিখে নতুন রূপ পেয়েছে। তারপর কি, ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতিগত সংঘাতের প্রভাব। স্বাধীনতার পরবর্তী সময় ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কের প্রাথমিক পর্যায়ে ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু কালক্রমে তা জটিল আকার ধারণ করে। বিশেষ করে ঔপনিবেশিক আমলে ভারতে তামিল শ্রমিকদের শ্রীলঙ্কায় আবাসন এবং পরবর্তীতে তাদের নাগরিকত্ব ও অধিকারের প্রশ্নটি দুই দেশের সম্পর্কের মধ্যে অস্বস্তি তৈরি করে। তামিলদের প্রতি ভারতের সহানুভূতি এবং শ্রীলঙ্কার অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব কলম্বোর শাসক গোষ্ঠী, দেখো, কলম্বোর শাসক গোষ্ঠীর মনে সন্দেহের জন্ম দেয়। 80-র দশকে শ্রীলঙ্কায় জাতিগত দাঙ্গা এবং এলটিটিই এর উত্থান ভারতকে প্রত্যক্ষভাবে জড়িয়ে ফেলে। 1987 সালে শান্তি চুক্তি এবং পরবর্তী সময় রাজীব গান্ধীর পদক্ষেপ সম্পর্কের ক্ষেত্রে একটি অস্থির অধ্যায় ছিল। তবে বর্তমানে সেই সশস্ত্র আন্দোলনের অবসান ঘটেছে এবং ভারত শ্রীলঙ্কার অখণ্ডতাকে সম্মান জানিয়ে তামিলদের সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষে সওয়াল করে আসছে। এবার পরের পয়েন্ট হচ্ছে সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তার সহযোগিতা। সাম্প্রতিক অতীতে দুই দেশের সম্পর্কের সমীকরণটি নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনের ওপর ভিত্তি করে নতুনভাবে রচিত হয়েছে। 2019 সালে ইস্টার স্যাটারডের ভয়াবহ জঙ্গি হামলায় শ্রীলঙ্কা পর্যটন শিল্প ও অর্থনীতিতে ধস নামায়। এই প্রেক্ষাপটে গোতাবায়া রাজপক্ষকে ক্ষমতায় আসার পর ভারতের সাথে নিরাপত্তার সহযোগিতা বৃদ্ধি পায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের তাৎক্ষণিক কূটনীতিক পদক্ষেপ দুই দেশের বরফ গলাতে সাহায্য করে। ভারত সন্ত্রাসবাদ দমনে প্রায় 360 কোটি টাকা এবং অন্যান্য ঋণ হিসাবে 2870 কোটি টাকা দেওয়ার ঘোষণা করে, যা কলম্বোর প্রতি দিল্লির আস্থার প্রতীক। শ্রীলঙ্কার মাটি যাতে ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহৃত না হয় সেই নিশ্চয়তা ভারত আদায় করে নিতে সক্ষম হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত গভীরতা বৃদ্ধি করেছে। পরের পয়েন্ট হচ্ছে, দেখো, চীনের প্রভাব ও ভারতের অর্থনৈতিক কূটনীতি। একবিংশ শতাব্দীতে ভারত শ্রীলঙ্কা সম্পর্কের সবথেকে বড় চ্যালেঞ্জ হল চীনের আগ্রাসী অর্থনৈতিক নীতি। মাহিন্দা রাজপক্ষের সময়কাল থেকেই হাম্বারটোটা বন্দর, বিমানবন্দর ও পরিকাঠামো উন্নয়নে বিপুল বিনিয়োগ এবং ঋণের বোঝা শ্রীলঙ্কাকে চীনের ওপরে নির্ভরশীল করে তোলে। চীনা সাবমেরিন বা ডুবোজাহাজের উপস্থিতি ভারতের নিরাপত্তার উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তবে 2022 সালে শ্রীলঙ্কার নজিরবিহীন অর্থনৈতিক বিপর্যয় এবং দেউলিয়া হওয়ার সময়
সমীকরণটি নাটকীয়ভাবে পরিবর্তন হয়। চীন যখন ঋণ পুনর্গঠনে দ্বিধাগ্রস্ত ছিল, ভারত তখন প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলারের জরুরি সহায়তা নিয়ে প্রধান সাড়া প্রদানকারী হিসাবে পাশে দাঁড়ায়। এই ঘটনা প্রমাণ করে যে চীনের ঋণ ফাঁদ কূটনৈতিক বিপরীতে ভারতই শ্রীলঙ্কার প্রকৃত এবং নির্ভরযোগ্য বন্ধু। পরের পয়েন্ট হচ্ছে বর্তমান রাজনৈতিক সমীকরণ ও ভবিষ্যৎ দিশা। এখানে কি বলা হচ্ছে দেখো, শ্রীলঙ্কার অভ্যন্তরীণ রাজনীতিতে সিংহলি জাতীয়তাবাদ এবং তামিল অধিকারের দ্বন্দ্ব সম্পর্কের ওপর প্রভাব ফেলে। গোতাবায়া রাজপক্ষে বা পরবর্তী শাসকরা 13তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তামিলদের হাতে ক্ষমতা হস্তান্তরের অনীহা প্রকাশ করলেও ভারত তার কূটনৈতিক চাপ বজায় রেখেছে। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার অনুরা কুমার দিসানায়েকের মতো বামপন্থী নেতাদের উত্থান এবং নতুন সরকার গঠন সম্পর্কের ক্ষেত্রে নতুন দিক নির্দেশ করতে পারে। ভারত বর্তমানে শক্তি সংযোগ অর্থাৎ দেখো তারপরে ইউপিআই পেমেন্ট ব্যবস্থা এবং গ্রিড কানেক্টিভিটির মাধ্যমে শ্রীলঙ্কার অর্থনীতিকে ভারতের সাথে যুক্ত করার নীতি গ্রহণ করেছে। এবারে উপসংহার, পরিশেষে বলা যায় ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কের বিবর্তন সন্দেহ ও সংঘাতের পথ পেরিয়ে এখন পারস্পরিক নির্ভরতা ও সহযোগিতার স্তরে উন্নীত হয়েছে। চীনের প্রভাব মোকাবিলা এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলঙ্কা ভারতের কাছে অপরিহার্য। অন্যদিকে অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য শ্রীলঙ্কার কাছে ভারতের বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলা যায় দুই দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি বাস্তববাদী এবং অর্থনৈতিক অংশীদারিত্বের উপর নির্ভরশীল। এটা ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কাশ্মীর সমস্যার গুরুত্ব আলোচনা করো, বা ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই প্রশ্নটাও এলে মানে এই সেম অ্যান্সারটা তোমাদের লিখে আসতে হবে। এটা অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমে ভূমিকা, 1947 সালের ভারত ভাগের পর থেকেই দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক এক গভীর বৈরতা ও অবিশ্বাসের বাতাবরণে আবর্তিত হয়েছে। এই তিক্ত সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাশ্মীর সমস্যা। ভারত ও পাকিস্তানের সম্পর্কের গতিপ্রকৃতি, যুদ্ধ, শান্তি, আলোচনা এবং কূটনৈতিক অচলাবস্থা সবকিছু মূলত কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করেই নির্ধারিত হয়। আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানী সুমিত গাঙ্গুলি যথার্থই বলেছেন যে কাশ্মীর কেবল একটি ভূখণ্ডগত বিবাদ নয়, এটি ভারত ও পাকিস্তানের অস্তিত্ব ও জাতীয়তাবাদের সংজ্ঞার সঙ্গে জড়িত এক জটিল মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক লড়াই। তারপরে বলা হচ্ছে, দেখো পরের পয়েন্ট কি আছে, আদর্শগত সংঘাতের কেন্দ্রবিন্দু। কাশ্মীর সমস্যার গুরুত্ব অনুধাবন করতে হলে দুই দেশের রাষ্ট্রীয় আদর্শের সংঘাতটি বোঝা জরুরি। পাকিস্তানের জন্ম হয়েছিল জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, যেখানে ধর্মই ছিল জাতি গঠনের ভিত্তি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরকে পাকিস্তান তাই নিজের অসম্পূর্ণ এজেন্ডা মনে করে। অন্যদিকে ভারত ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী। ভারতের কাছে কাশ্মীর কেবল একটি ভূখণ্ড নয়, বরং এটি ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র এবং বহুত্ববাদী সমাজের প্রতীক। তাই কাশ্মীর সমস্যা নিছক সীমানা বিরোধ নয়, এটি দুটি বিপরীতমুখী রাষ্ট্র দর্শনের লড়াই, যা সমস্যাটিকে সমাধানের অযোগ্য করে তুলেছে। এবার পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার হচ্ছে দেখো, সামরিক সংঘাত ও যুদ্ধের মূল কারণ। এখানে কি বলা হচ্ছে দেখো, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতটি
প্রতিটি বড় যুদ্ধের মূল কারণ ছিল কাশ্মীর। তাহলে কি, এই লাইনটা আরেকবার বোঝো, যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মানে এখন পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত প্রতিটি বড় যুদ্ধের মূল কারণ ছিল এই কাশ্মীর। বড় যুদ্ধ কি, 1947-48 সালে প্রথম কাশ্মীর যুদ্ধ, 1965 সালের যুদ্ধ এবং 1999 সালে কার্গিল যুদ্ধ, সবই কাশ্মীর দখলের পাকিস্তানি প্রচেষ্টার ফল। এমনকি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পশ্চিম সীমান্তে যুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল কাশ্মীর। এই সমস্যা দুই দেশকে এক নিরন্তর সামরিক প্রতিযোগিতায় লিপ্ত রেখেছে। উভয় দেশই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ায় কাশ্মীরকে কেন্দ্র করে যে কোনো ছোটোখাটো সংঘাত বড় আকারের পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি করে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে সর্বদা প্রশ্নের মুখে রাখে। এই কারণে বিল ক্লিনটন কাশ্মীরকে একদা বিশ্বের সবথেকে বিপজ্জনক স্থান হিসাবে অভিহিত করেছেন। এবার পরের পয়েন্ট হচ্ছে, দেখো, ছায়াযুদ্ধ ও অন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ। 1980-র দশকের শেষ দিক থেকে কাশ্মীর সমস্যার প্রকৃতি পরিবর্তিত হয়ে যায়, আর পাকিস্তান সরাসরি যুদ্ধের পরিবর্তে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের কৌশল গ্রহণ করে। কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদ এবং জিহাদি সংগঠনগুলিকে মদদ দিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে এক দীর্ঘস্থায়ী লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট শুরু করে। উরি, পাঠানকোট, পৌলামার মতো সন্ত্রাসবাদী হামলা দ্বিপাক্ষিক সম্পর্কের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়। ভারতের বর্তমান বিদেশমন্ত্রীর স্পষ্ট বার্তা হলো, সন্ত্রাস ও আলোচনা একসাথে চলতে পারে না। অর্থাৎ কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তানের এই সন্ত্রাসবাদী বর্তমানে দুই দেশের স্বাভাবিক আলোচনার পথে সবথেকে বড় বাধা। তারপরে হচ্ছে কৌশলগত ও ভূ রাজনৈতিক গুরুত্ব। কাশ্মীর সমস্যার গুরুত্বের আরেকটি দিক হলো এর কৌশলগত অবস্থান। কাশ্মীর মধ্য এশিয়া, চীন এবং আফগানিস্তান সীমান্তে অবস্থিত হওয়ায় এর ভূরাজনৈতিক গুরুত্ব অপরিসীম। বিশেষ করে গিলগিট বাল্টিস্তান অঞ্চলের মধ্যে দিয়ে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনস্টিটিউটিভ বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর যাওয়াকে ভারত নিজের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করে। এছাড়া সিন্ধু ও তার উপনদীগুলির উৎপত্তিস্থল কাশ্মীর হওয়ায় পাকিস্তানের কৃষি ও অর্থনীতির জন্য এই অঞ্চলের জলের নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। সিন্ধু জলবন্টন চুক্তি থাকার সত্ত্বেও জলের অধিকার ও বাঁধ নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস কাশ্মীর সমস্যাকে আরও জটিল করে তোলে। তারপরের পয়েন্ট, বর্তমান প্রেক্ষাপট ও 370 নম্বর ধারার বিলোপ। 2019 সালে 5ই আগস্ট ভারত সরকার সংবিধানের 370 নম্বর ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। ভারতের এই পদক্ষেপ কাশ্মীর সমস্যাকে এক নতুন মোড় দিয়েছে। ভারত এটিকে সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করলেও পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে সবর হয়েছে এবং ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক প্রায় ছিন্ন করেছে। বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্ক এক প্রকার হিমঘরে চলে গেছে, যার মূলে রয়েছে এই কাশ্মীর ইস্যু। এবার উপসংহার, পরিশেষে বলা যায় কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। এটি কেবল দুই দেশের সম্পর্কের উন্নতিকেই বাধাগ্রস্ত করছে না, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সংস্থা সার্ক এর অগ্রগতিকেও স্তব্ধ করে দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান সন্ত্রাসবাদ বন্ধ করছে এবং ভারত ও পাকিস্তান উভয় পক্ষ আস্থার বাতাবরণ তৈরি করতে পারছে, ততক্ষণ কাশ্মীর সমস্যার সমাধান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের স্বাভাবিকরণ সম্ভব নয়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর।